নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া। ভারতে অবস্থিত যে সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইউনেস্কো নির্বাচিত, সেগুলোই আমাদের এই ক্লাসে আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা জানবো যে ইউনেস্কো এই যে সংস্থাটা, এই সংস্থা সম্বন্ধে দু একটা কথা জানবো এবং যেগুলো পরীক্ষায় পড়ে। প্রথম কথা, ইউনেস্কোর ফুল ফর্ম কী বা অ্যাব্রিভিয়েশন কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই অ্যান্ডটা মাথায় রাখবে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ফুল ফর্ম পরীক্ষায় পড়ে। প্রতিষ্ঠা হয় 1945 সালে। এর হেডকোয়ার্টার্স ফ্রান্সের প্যারিসে অবস্থিত। আর এর প্যারেন্ট অর্গানাইজেশন হলো ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা ইকোসক। ঠিক আছে, তাহলে ব্যাক টু পয়েন্ট। আজকে আমরা ভারতের মধ্যে পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। যেমন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সিকিম এবং আসাম। এছাড়া বাকি রাজ্যগুলোতে আর নেই। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার বা ওই ঝাড়খণ্ডে নেই, কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেই। তো প্রথমে আমরা চলে যাব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 3টি সাইট আছে, যার মধ্যে সুন্দরবন হলো অন্যতম এবং সবচেয়ে আগেও সিলেক্ট হয়েছে। তো সুন্দরবন সম্বন্ধে একটু ডিটেলস জেনে নেওয়া যাক। সুন্দরবন জাতীয় উদ্যান জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির জন্য নির্বাচিত হয়। এটা পরীক্ষায় পড়ে যে কিসের কারণে নির্বাচিত হয়। অপশান অনেক কিছু থাকে, সুন্দরী গাছ, এটা সেটা থাকবে, কিন্তু অ্যান্সার হবে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। 1987 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। লোকেশন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে। এটি ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর সুন্দরী গাছ এবং চিত্তা হরিণ এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। আর সুন্দরী গাছ থেকে এই এলাকার নামকরণ হয়েছে সুন্দরবন। আচ্ছা, এবং শ্বাসমূল বা নিউমেটোফোর দেখা যায়। যারা ভালোভাবে দেখো এইরকম শ্বাসমূল থাকে, আর সুন্দরবনে গেলেই তো দেখা পাবে। আর সমগ্র সুন্দরবনে 66% আছে বাংলাদেশে এবং 34% আছে পশ্চিমবঙ্গে বা ভারতেও বলতে পারো। ঠিক আছে, আর একটু ডিটেলসে যদি দেখা যায় সুন্দরবন টাইমলাইন, আমরা এখন দেখব সুন্দরবন টাইমলাইন। এখান থেকে এর প্রতিটা সালই খুব ইম্পর্টেন্ট। প্রথমে চলে যাব আমরা 1828 সালে। 1828 সালে কী হয়েছিল? সীমানা নির্ধারণ হয়েছিল। সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছিলেন ড্যাম্পিয়ার এবং হজেস। তারপরে 1973 সালে এটিকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। প্রসঙ্গত বলে রাখি, 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়। তার জন্য 1973 সালে হয়েছিল প্রজেক্ট টাইগার। এগুলোও পরীক্ষায় পড়ে। তাই সেই বছরই 1973 সালে অন্যান্য অনেক জায়গার সাথে সাথে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত করা হয়। তারপরে 1984 সালে এটি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়, ভেরি ইম্পর্টেন্ট। 1989 এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় এবং শেষ 2019 সালে এটি রামসার সাইট হিসাবে ঘোষিত হয়। ঠিক আছে, প্রতিটা সাল ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে নিও। তাহলে সুন্দরবন সম্বন্ধে জানা হলো। এবারে আমরা চলে যাব শান্তিনিকেতনে। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবিগুরু রবীন্দ্রনাথ, আমরা সবাই জানি। তো এই শান্তিনিকেতনের লোকেশন হচ্ছে বোলপুর, বীরভূমে। আর 2023 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। 1901 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন স্থাপনা করেন এবং 1907 সালে তাঁর উদ্যোগে শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসব পালিত হয়। আমরা অনেকে শান্তিনিকেতনে হোলির সময় বসন্ত উৎসব দেখতে যাই, বিখ্যাত সেটা, অ্যাটলিস্ট আমাদের বাঙালি কালচারে। তাহলে সেটা 1907 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বসন্ত উৎসব পালন করেন শান্তিনিকেতনে। আর 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই ভালো করে নোট করে নিও। চলো, তাহলে এবারে আমরা চলে যাব, শান্তিনিকেতন হয়ে গেল। এরপরে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট ওয়ান। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR, এর লোকেশন হচ্ছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এর যে লেন্থটা, বিস্তারটা, 1999 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। আর এটি ওপেন হয়েছিল 1881 সালে ভাইসরয় লিটনের আমলে। সবচেয়ে শয়তান যে ভাইসরয় ছিল, ঠিক আছে, আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার পেস অ্যাক্টের জন্য যে রেসপন্সিবল ছিল, সেই ভাইসরয় লর্ড লিটন। তো তার আমলে 1881 সালে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তোমার উদ্বোধন হয়। এই রুটটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং। নাম্বার অফ স্টেশন হচ্ছে 17টি স্টেশন আছে, এবং যার মধ্যে ঘুম, যে ভারতের উচ্চতম রেল স্টেশন, সেটি অন্যতম, যার উচ্চতা 2258 মিটার। আর অরিজিনাল গেজ, এর যে গেজটা হচ্ছে ন্যারো গেজ, যে 610 mm। লেন্থ, টোটাল যে ট্র্যাকের যে লেন্থ বিস্তার, সেটা হচ্ছে 83.9 কিমি দৈর্ঘ্যের এই যে রেলওয়ে পথটা। আর অপারেট করে আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ওকে, তাহলে এই গেল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট চুকে গেল। এবারে আমরা আলোচনা করব বিহারের যে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেই নিয়ে। ঠিক আছে, তাহলে বিহারে দুটো আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে নালন্দা। প্রথমে আমরা নালন্দা সম্বন্ধে জানবো। নালন্দা মহাবিহার
নালন্দা মহাবিহার 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। প্রাচীনকালে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অ্যাপ্রক্স 487 এডি বা খ্রিস্টাব্দে। এটা পরীক্ষায় পড়ে কে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন, প্রথম কুমারগুপ্ত অ্যান্সার হবে। 1197 প্রায় ওই সময়ে 1197 সালে বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে ধ্বংস করে। ঠিক আছে, এটা একটা খুব ভারতের ইতিহাসে খুব কালো ঘটনা এটা। তারপরে কি পয়েন্টসগুলো একটু দেখে নেওয়া যাক। হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় চরম উৎকর্ষতা অর্জন করেছিল। এটা পরীক্ষায় কোশ্চেনটা একটু ঘুরিয়ে পড়ে যে নিম্নোক্ত কোন শাসকের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় চরম উৎকর্ষতা অর্জন করে, অ্যান্সার হবে হর্ষবর্ধন। এমনকি হর্ষবর্ধন 100টি গ্রামের যে করের থেকে যে টাকাটা আসতো সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো দান করে দিতেন। যে 100টা গ্রামের যে কর সেটা সম্পূর্ণ গ্রহণ করতে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চৈনিক পর্যটক হিউয়েন আমাদের হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং তিনি ওখানে পড়াশোনাও করেন নালন্দাতে এবং পাশাপাশি শিক্ষকতাও করেছিলেন। তাহলে এই চলে গেল নালন্দা মহাবিহার 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় এবং নালন্দা প্রতিষ্ঠা করে প্রথম কুমারগুপ্ত এবং হর্ষবর্ধনের সময় এটি চরম উৎকর্ষতা অর্জন করেছিল। ঠিক আছে, এই হলো কি পয়েন্ট। চলো এবারে আমরা দেখব হচ্ছে বিহারে আরেকটা, সেটা হচ্ছে মহাবোধি মন্দির কমপ্লেক্স বা মহাবোধি টেম্পল কমপ্লেক্সের লোকেশন বোধগয়া। বোধগয়াটা মনে রাখলেই হবে। লোকেশন হচ্ছে বোধগয়া। নির্মাতা মৌর্য সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক এটি নির্মাণ করেছিলেন। ভগবান বুদ্ধের জীবন নিয়ে 4টি যে পবিত্র স্থান আছে তার মধ্যে অন্যতম। ঠিক আছে, চলে গেল বিহার। বিহারে দুটো। এবারে আমাদের নেক্সট রাজ্য হচ্ছে ওড়িশা। উড়িষ্যাতে একটাই আছে, সেটা কোণার্কের সূর্য মন্দির। যারা পুরী ঘুরতে গেছো অলরেডি তারা অবশ্যই কোণার্কের সূর্য মন্দির দেখেছো। তো সেই কোণার্কের সূর্য মন্দির সম্বন্ধে একটু ডিটেলসে স্টাডি করবো এখন আমরা। কোণার্কের সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা এর আরেকটা নাম। প্রতিষ্ঠা করেন হচ্ছে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব। এটা পরীক্ষায় পড়ে প্রথম নরসিংহদেব এবং সেটা সালটা হচ্ছে 1250 অ্যাপ্রক্স। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1984 সালে। এখান থেকে আমাদের কি পয়েন্ট হচ্ছে, কে নির্মাণ করেছিল কোণার্কের সূর্য মন্দির, অ্যান্সার কিন্তু হবে প্রথম নরসিংহদেব, পূর্ব গঙ্গা রাজবংশের রাজা ছিলেন তিনি। চলো তাহলে কোণার্কের সূর্য মন্দির হয়ে গেল, এখানে একটাই ছিল ওড়িশার পরে। এবার আমরা চলে যাব আসামে। আসামে দুটো আছে, মানস স্যাংচুয়ারি আর হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো প্রথমে আমরা কাজিরাঙা ন্যাশনাল পার্ক সম্বন্ধে একটু ডিটেলসে জানবো। দেখো কাজিরাঙা ন্যাশনাল পার্ক, এই যে কাজিরাঙা জাতীয় উদ্যান প্রতিষ্ঠা হয়েছিল 1905 সালে। কার আমলে বলো তো? লর্ড কার্জনের আমলে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই সময় কার্জন ছিল। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1985 সালে। আর পরীক্ষায় পড়ে যে কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য এটি বিখ্যাত, বা ওয়ান হর্ন রাইনোসেরাস। তাহলে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য কাজিরাঙা ন্যাশনাল পার্ক বিখ্যাত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এছাড়াও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান এলিফ্যান্ট, বন্য জলমহিষ এবং বারসিংহা বা জলাভূমি হরিণ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। 1904 সালে তৎকালীন ভাইসরয় কার্জন তার স্ত্রী লেডি কার্জনের অনুরোধে কাজিরাঙাকে রিজার্ভ ফরেস্ট করার প্রস্তাব রাখেন। অ্যাকচুয়ালি লেডি কার্জন ওখানে ঘুরতে গেছিলো, ওই এলাকাটা একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। তো ভদ্রমহিলা অ্যাকচুয়ালি 1904 সালে যখন কাজিরাঙা ওই জাতীয় উদ্যানে ঘুরতে যান, ওখানে তখন তো জাতীয় উদ্যান হয়নি, যাই হোক 1904 সালে ওই এলাকা বিখ্যাত একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য। তো ওখানে গিয়ে উনি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা পাননি, যার জন্য ওনার স্বামীর কাছে বলেন যে ওই এলাকাটাকে রিজার্ভ ফরেস্ট করার জন্য, যাতে ওই প্রজাতিটা সংরক্ষিত হয়। তো সেই জন্য কার্জনের সুপারিশে 1908 সালে ওই কাজিরাঙার এলাকাটাকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে স্বাধীনতার পরে 1974 সালে কাজিরাঙা জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় বা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এবারে 1985 সালে কাজিরাঙা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। চলো তাহলে চলে গেল কাজিরাঙা জাতীয় উদ্যান। এবারে আমাদের পড়ে আছে মানস স্যাংচুয়ারি, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওটাও আসামে অবস্থিত, আমরা জানি। মানস অভয়ারণ্য বা মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রতিষ্ঠা হয় 1990 সালে এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1985 সালে। ভারতীয় হাতি, ভারতীয় গন্ডার, বন্য জলমহিষ বা রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে ভারতীয় চিতাবাঘ প্রভৃতি পশু দেখতে পাওয়া যায়। মানস পরীক্ষায় এখানে পড়ে যে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? রাজ্য থেকে কোশ্চেন হয় যে কোথায়, আসাম, সিকিম, ওয়েস্ট বেঙ্গল না কোথায়, এখান থেকে এই কোশ্চেনটা হয়। তাই মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? আমরা দেখলাম আসামে। তাহলে চলে গেল আমাদের আসাম। এবারে আমাদের নেক্সট স্টেট হচ্ছে সিকিম। সিকিমে একটাই আছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তো দেখো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি প্রতিষ্ঠা হয় 1977 সালে এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 2016 সালে, মোস্ট রিসেন্ট।
2018 সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। তো সুন্দরবন যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল 1989 সালে। 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 2018 সালে এসে ঘোষিত হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে। সিকিমে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার নাম অনুকরণে এই যে পার্কটার নামকরণ করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তাহলে এই হলো আমাদের পূর্ব ভারতে অবস্থিত যে 5টি রাজ্যে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা। তো নেক্সট ক্লাসে আমরা চলে যাব দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যে সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে। এই যে গোয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা, এই কটা রাজ্যে যে সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এটাই আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকে ক্লাস এই পর্যন্ত।